আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিএনপি মহাসচিবকে ফোন করে আলোচনায় বসতে জামায়াতের আহ্বান, সাক্ষাতের সময় চেয়েছে এনসিপি এবি পার্টি সহ 9 দল। গুমের অপরাধে মৃত্যুদণ্ড রেখে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন, ষড়যন্ত্র কাটিয়ে যথাসময়েই নির্বাচনের প্রতিশ্রুতি। এবং জিএস আর্ট গ্যালারির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শিল্পকলা প্রদর্শনী, শিশুদের উল্লাসে মুখরিত আয়োজন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিক আলোচনার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ফোন করেন। একই সাথে এনসিপি এবি পার্টি সহ 9 দল জামায়াতে ইসলামীর সাথে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ডাক্তার তাহের। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনের আগে বা পরে গণভোট সহ বেশ কিছু বিষয় নিয়ে রাজনীতি মাঠে চলছে আলোচনা, যা নির্বাচন আয়োজন বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছে কোনো রাজনৈতিক দল। চলমান অস্থিরতা নিরসনে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক থেকে আহ্বান জানানো হয় রাজনৈতিক দলগুলোর প্রতি। সিদ্ধান্ত গ্রহণে 1 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়। এ অবস্থায় চলমান পরিস্থিতির সমাধানে জামায়াতে ইসলামী বিএনপিকে আলোচনার আহ্বান জানায়। 7 দিনের 5 দিন পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিএনপিকে আলোচনা বসার আহ্বান জানান। বিএনপির ইতিবাচক সাড়া দেবে বলে প্রত্যাশা এই নেতার। আমরা একটা ডায়লগের আহ্বান আমি করেছিলাম এবং সেটা সরকার পরে পরিষদ সেটাকেই এন্ডোর্সের মধ্যে হয়েছে, সকলকে বলছে আপনারা করেন দেখেন। আজকে আমি বিএনপির মাননীয় সেক্রেটারি জেনারেলকে ফোন করেছি এবং উনি অত্যন্ত সাহায্য এবং আগ্রহের সাথে কথা বলেছেন এবং বলেছেন যে ওনাদের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে উনি পরামর্শ করবেন এবং আমাদেরকে জানাবেন। যদি ওনারা ইতিবাচক সাড়া দেন তাহলে আমরা সরাসরি বিএনপির সাথে বসার আমরা আশা রাখি। এনসিপি এবি পার্টি সহ 9 দল আলোচনা বসার আগ্রহ জানিয়েছে বলে জানান তিনি। এখন 9টি দল মাঝে মধ্যে মিটিং করছে, তাদেরও একজন প্রতিনিধি আমাকে বলেছেন যে আমরা যদি চাই তাহলে তাদের সাথেও আমাদের একটা বৈঠক হইতে পারবে। তারা এ ব্যাপারে আগ্রহী আছেন, আমরাও আগ্রহী আছি। তো এভাবে আমরা চেষ্টা করছি আলাপ আলোচনার মাধ্যমে একটা জট খোলা যায় কিনা, এবং জট যদি খুলে যায় তাহলে নির্বাচনের সকলিতে রাস্তায় ঝাঁপিয়ে পড়বে, তখন এই পোলারাইজেশনটা হয়ে যাবে। সময় চলে যাচ্ছে উল্লেখ করে আলোচনা দ্রুত শুরু করা উচিত বলেও মনে করেন তিনি। যখন নির্বাচন একদম এসে যাবে তখন তো সিট বন্টন থেকে শুরু করে মার্কা থেকে শুরু করে সবই তখন হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আমি মনে করি একটা আলোচনাটা দ্রুত শুরু হওয়া উচিত। সময় প্রতিদিনই একটা করে সময় যাচ্ছে, শুধু সময়টাও পরে একটা বড় ফ্যাক্টর জটিলতা তৈরি। ডাক্তার তাহের বলেন, আগামী নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে কোনো আশঙ্কা দেখছেন না তিনি। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। দেশের নানান বয়সী নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আইয়ের ক্যামেরা। আজ জানব ফেনীর ভোটারদের কথা, যেখানে একটি আসনে প্রার্থী হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমি একজন তরুণ ভোটার হিসেবে এবারে আগামী সংসদ নির্বাচনে আমার ভোটটা যাতে আমার পছন্দের প্রার্থীর জন্য কাজ করে। আমরা চাই আমাদের জেলা থেকে যারাই দাঁড়িয়েছেন তারা প্রতিশ্রুতির চেয়ে বাস্তবে কাজ করে দেখাক। আমরা ফেনী এক আসনে আমরা চাচ্ছি যে একটা যোগ্য সৎ ব্যক্তি যারা ব্যবসায়ীদের সুখ দুঃখ বা কৃষক শ্রমিক মানুষের পাশে এসে দাঁড়াবে, মানুষের আপদ বিপদে সবাইকে দেখবে। আমরা ওইরকম আমরা ফেনী এক ওইরকম একটা প্রার্থীকে আমরা চাচ্ছি। এতটুকু আশা রাখি যে
একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আমরা আশা করছি, যাতে তরুণরা তাদের উৎসবমুখর পরিবেশে তাদের ভোটটা দিতে পারে। যে দল দেশের জন্য সুন্দরভাবে পরিকল্পিতভাবে কাজ করে গেছে এবং ভবিষ্যতে সুন্দরভাবে কাজ করার সুযোগ থাকবে, ওই দলকে আমি চাচ্ছি আমি নির্বাচনে ভোট দিব। তবে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি আমাদের প্রত্যাশার জায়গা অনেক বেশি, কারণ দীর্ঘদিন ধরে আমরা উন্নয়ন বঞ্চিত এই ফেনী। বেগম খালেদা জিয়ার জেলা বলে এখানে কিছু কিছু ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে ফেনী। আমরা আশা করব যে আমাদের এই এলাকা, এখানে বন্যার যে সমস্যা রয়েছে, বিশেষ করে মহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, এই বাঁধের কাজ শুরু করেছিলেন বেগম খালেদা জিয়া। আমরা আশা করব ভবিষ্যতে তিনি নির্বাচিত হলে আমাদের ফেনীবাসীর এই দীর্ঘদিনের এই সমস্যা এখানে সমাধান করবেন এবং ফেনীতে একটি মেডিকেল কলেজ করার জন্য ফেনীবাসীর দীর্ঘদিনের দাবি, সেই দাবিও ইনশাল্লাহ পূরণ হবে। একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ফেনীর মানুষ চায় দীর্ঘদিন ধরে, আমরা আশা করব এই দাবিও পূরণ হবে। এবার অন্যান্য সংবাদ। গুম করার অপরাধে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে আর কোনো ফ্যাসিস্ট সরকার গুমের রাজত্ব কায়েম করতে পারবে না বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী বছরের সরকারি ছুটির তালিকাও অনুমোদন করা হয়েছে। পরাগ আজিমের রিপোর্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৪৭তম বৈঠক। তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে জাতীয় লজিস্টিক্স নীতির খসড়া অনুমোদন করা হয়, আর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বৈঠক নিয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গুম প্রতিরোধ এবং প্রতিকারের জন্য একটা ল, এটা অনেকদিন এটা নিয়ে যথেষ্ট ডিবেট হয়েছে, হওয়ার পর আজকে এটা চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। যেগুলো আয়নাঘর নামে পরিচিত, স্থাপন ব্যবহারকে ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ল। এর ফলে কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট এসে দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না। উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পাওয়া আগামী বছরের ছুটির তালিকায় সব মিলিয়ে ছুটি আছে 28 দিন। তার মধ্যে 9 দিন হচ্ছে শুক্র শনিবার, সেই জন্য অ্যাকচুয়াল ছুটিটা হবে যেটা উইকডেতে পড়েছে, সেটা হলো 17 দিন। রাজনৈতিক দলগুলো জুলাই সনদের বিষয়ে একমত হতে না পারলে সরকার কি ব্যবস্থা নেবে, এমন প্রশ্নের উত্তর দেন প্রেস সচিব। পলিটিক্যাল পার্টিগুলো যদি কোনো ডিসিশন না নেন, তাহলে তো আমরা আগেই যে আমাদের ল অ্যাডভাইজার তো বলেছিলেন যে সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট নিজে একটা ডিসিশন নেবে। আর এই কি ডিসিশন হবে সেই বিষয়েও এখন প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে। সব ষড়যন্ত্র কাটিয়ে যথাসময়েই নির্বাচন হবে বলে আবারও জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। আজ ঐতিহাসিক 7ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। 1975 সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সব ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে আসেন। সিপাহী জনতা ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীর উত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার গুরুদায়িত্ব অর্পণ করেন। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। 1975 সালের 3 থেকে 6 নভেম্বর মধ্যরাত পর্যন্ত দেশে এক শ্বাসরুদ্ধকর অনিশ্চিত অবস্থা বিরাজ করছিল। হুমকির মুখে পড়েছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে 3রা নভেম্বর সেনাবাহিনীর একটি উচ্চবিলাসী দল সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের বাসভবনে বন্দী করে এবং সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। এ ঘটনায় দেশের সাধারণ মানুষ ও সিপাহীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তারা পাল্টা ব্যবস্থা গ্রহণ ও জিয়াউর রহমানকে মুক্ত করার পরিকল্পনা নেন। 7ই নভেম্বর অকুতোভয় সৈনিক এবং জনতার ঢলে রাজপথে এক অনন্য সংহতির সম্মেলন ঘটে এবং জিয়াউর রহমান মুক্ত হন। বেতারে আমি জিয়া বলছি ভাষণ শুনতে পান দেশবাসী। দেশবাসী সেদিন জিয়াউর রহমানের হাতে তুলে দিয়েছিলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব।
1975-এর 7ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লব শুধু মোড় ঘোরানো ঐতিহাসিক ঘটনা নয়, বরং বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনৈতিক দলের সূচনা। এই বিপ্লবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ছিল মানুষের আশার ভরসার স্থল, সেই জিয়াউর রহমানকে বন্দী করা হয়েছিল। মানুষ, সিপাহী জনতা একসাথে দিয়ে তাকে বন্দিশালা থেকে মুক্তি করে ঘাড়ে করে নিয়ে তারা আনন্দ করেছে। তারপরে যখন আর্মির ডিসিপ্লিন একবারে ভেঙে পড়েছিল, তখন এই জিয়াউর রহমানের জন্যই সম্ভব হয়েছিল এই আর্মিকে আবার ডিসিপ্লিন করে নিয়ে আসা। তো ওনার আমলে তো অনেকগুলো কু হয়েছে। তো জিয়াউর রহমানের শক্ত নেতৃত্ব এবং মানুষের আস্থা জিয়াউর রহমানের উপরে সব মিলে 7ই নভেম্বর হচ্ছে একটা মাইলস্টোন। 7ই নভেম্বর না হলে আর জিয়ার উত্থান না হলে হয়তো বাংলাদেশে অন্যরকম একটা বাংলাদেশ দেখতাম আমরা, হয়তো একটা গৃহযুদ্ধওয়ালা বাংলাদেশ দেখতাম আমরা। 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে বলেন, 7ই নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে। আর এজন্য জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। বিশ্বের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার নাতনি এন্ডেলিকা ম্যান্ডেলা বলেছেন, বিএনপির 31 দফা ও তারেক রহমানের পলিটিক্স অ্যান্ড পলিসি বইটি আধুনিক বাংলাদেশের গণ আকাঙ্ক্ষা, জবাবদিহিতা এবং মুক্ত চিন্তাকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করে। বাংলাদেশ ও আঞ্চলিক ভূ রাজনৈতিক বিষয় নিয়ে গবেষণাকারী প্ল্যাটফর্ম ঢাকা ফোরাম ইনিশিয়েটিভে এসব কথা বলেন তিনি। নারীর ক্ষমতায়ন, গণতন্ত্র রক্ষা ও জলবায়ু বিষয়ে তারেক রহমানের বইয়ের প্রশংসা করেন এই সমাজকর্মী। Good evening. I thank the Dhaka Forum Initiative for inviting me. The book, Tariq Rahman, Politics and Policies, does more than follow one figure. It invites debates about institutions, accountability, and the people's will in modern Bangladesh. It situates politics in a wider geopolitical current and asks whether a more accountable state can emerge from contention. The 31-point charter is also one such invitation to argue with purpose, protection of speech and media, repeal of laws that limit basic freedoms. Nelson Mandela taught us that hope is a discipline. If Bangladesh anchors the spirit of this book and the direction of the 31-point charter in institutional fairness, women's equality, জিয়াস আর্ট গ্যালারির 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে আয়োজন করা হয় বার্ষিক শিল্পকলা প্রদর্শনী। বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন সহ জনপ্রিয় অভিনেতা নির্মাতা আফজাল হোসেনের উপস্থিতিতে শিশুদের উল্লাসে মুখরিত হয় এই আয়োজন। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। প্রতি বছরের মতো এবারও রাজধানীতে জিয়াস আর্ট গ্যালারির বার্ষিক শিল্পকলা প্রদর্শনীর আয়োজন। ধানমন্ডিতে জাঁকজমকভাবে ও আনন্দ উল্লাসে উদযাপন হয় জিয়াস আর্ট গ্যালারির 40তম প্রতিষ্ঠাবার্ষিকী। মনোমুগ্ধকর অনুষ্ঠানে ছিল স্কুলের শিশুদের সরব অংশগ্রহণ, ছিলেন তাদের অভিভাবক এবং শিক্ষকরাও। বিশেষ অতিথি ছিলেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দিয়ে তাকে বরণ করা হয়। পাবলো পিকাসোর উক্তি উদ্ধৃত করে তিনি বলেন, প্রতিটি শিশুর মধ্যে রয়েছে অসীম প্রতিভা। স্কুলের পোশাক পরা বাচ্চাদের দেখলে আমাদের বিখ্যাত কবিতার চরণ মনে পড়ে। ঈশ্বরের সন্তানেরা স্কুলে যায় সাদা পদ্মফুল হাতে। এভরি চাইল্ড ইজ অ্যান আর্টিস্ট। প্রত্যেকটি শিশুই এক একজন শিল্পী, কিন্তু শেষ পর্যন্ত সবাই শিল্পী কেন থাকতে পারে না। একটি কারণে শিশু যখন বড় হতে থাকে তখন তার ভেতর থেকে এই পৃথিবীর নানান মলিনতা, তার ভেতরের সরলতাগুলো একটু একটু করে কেড়ে নিতে থাকে। শিশুদের জোর করে সবসময় না শিখিয়ে তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান আফজাল হোসেন। আমরা যারা বড়, আমাদের শিশুদের কিছু শেখানোর নেই। আমরা যদি ওদের লক্ষ্য করতে থাকি, তাদের কাছ থেকে আমাদের শেখার বহু কিছু আছে। শিশুদের নিয়ে আফজাল হোসেনের পরিকল্পনা নিয়ে বার্তা দেন মাত্রার ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন। বাচ্চাদের নিয়ে তার পরিকল্পনা অনেক বেশি। আজকে আমরা যে ছোট কাকু দেখছি, সেই ছোট কাকুর প্রধান চরিত্র এবং ডিরেকশন আফজাল হোসেনের।
সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি ম্যাজিক শো শেষে শিশুদের আঁকা চিত্রকল্প প্রদর্শন করেন জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার বিকেল ৩:৫৫ বারডেম হাসপাতালে মারা যান তিনি। AH মাহমুদ আলী কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে ১৩ দিন হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। ১৯৪৩ সালের ২রা জুন দিনাজপুরের খানসামা উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও জাতিসংঘ সহ বিশ্বব্যাপী মহান মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আবুল হাসান মাহমুদ আলী। এবার নিটল টাটা কৃষি সংবাদ। বিদেশি হাইব্রিড বীজের দাপটে বিলুপ্তির পথে ময়মনসিংহের দেশীয় জাতের নানান ফসলের বীজ। এখন ফসলের বীজ মানেই বিদেশি কোম্পানির উপর নির্ভরতা। এতে হারিয়ে যাচ্ছে দেশীয় ফসল ও বীজের ঐতিহ্য। কম সময়ে বেশি ফলনের আশায় বীজ কোম্পানির বীজের উপর নির্ভর করছে কৃষক। এতে বাড়ছে ফসলের উৎপাদন খরচ, ক্ষতিগ্রস্ত হচ্ছে মাটি, পানি ও জীববৈচিত্র্য। ময়মনসিংহ থেকে স্টাফ রিপোর্টার শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও নাজিম উদ্দিন সাইদের ভিডিও চিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। দেশের অন্যতম কৃষি প্রধান এলাকা ময়মনসিংহ একসময় ধান, ডাল, সবজির দেশীয় জাতের বীজ উৎপাদনে প্রতিনিধিত্ব করত এই জেলা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হাইব্রিড বীজের দৌরাত্ম্যে সেই স্থানীয় জাতগুলো হারিয়ে যেতে বসেছে। এখন অধিক ফলনের আশায় বেশিরভাগ কৃষক নির্ভর করছে বিদেশি হাইব্রিড বীজের উপর। এতে একদিকে বাড়ছে উৎপাদন ব্যয়, অন্যদিকে কমে যাচ্ছে দেশীয় বীজ সংরক্ষণের আগ্রহ। হাইব্রিড বীজ ভালো বেশি, আপনার গাছ হয়তো টিহে কম কিন্তু ফলন বেশি। স্থানীয় বীজটার ফলন কম, তাই এটা মানে কৃষক এটা করতে আগ্রহী কম। দেশিটা লাগে 2 মাস, হাইব্রিডটা লাগে 40 দিন বা 38 দিন, যে কারণে কৃষকের এখন হাইব্রিডের প্রতি চাহিদা বেশি। তবে স্বাদ, গন্ধ, পুষ্টিগুণের বিচারে দেশীয় জাতের ফসলের কদর এখনো বেশি বলছেন স্থানীয়রা। গুণগত মানও কম, তারপরে আবার এইগুলো আমাদের পুষ্টিও কম দেয়, তারপরে স্বাদও কম। হাইব্রিড সবজি ছাড়া তো অনাদি সবজি আমরা পাইতেছি না। দেশি সবজি যেগুলো এগুলো না পাইলে ছোট ছোট হয়, নষ্ট হয়, পোকা হয়। বিশেষজ্ঞরা বলছেন হাইব্রিড বীজে ফলন বেশি হলেও এসব বীজ পুনর্ব্যবহারযোগ্য নয়। ফলে কৃষককে প্রতি মৌসুমেই কিনতে হয় নতুন বীজ। কিন্তু এরা যদিও বা ফলন ভালো দেয়, কিন্তু আমাদের দেশের না তো এগুলো, যার কারণে যেটা হয় যে আমাদের দেশে যে রোগ এবং বালাই যেগুলো আছে তাদের সাথে এরা অ্যাডাপ্ট করতে পারে না, রোগ জীবাণুর আক্রমণ বেশি হয়। একজন কৃষক যখন তার খুব কম জমি কিন্তু সে ফসল বেশি চায়, যে ফলন বেশি হোক, তখন হয়তো সে এটা পছন্দ করে হাইব্রিড বীজটা। বিদেশি বীজের উপর নির্ভরতা কমাতে দেশীয় ফসলের জাতের উন্নয়ন ও সংরক্ষণে জোর দেওয়া অত্যন্ত জরুরি। জহির মুন্না, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। অযত্ন অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে টাঙ্গাইলের উপেন্দ্র সরোবর। আগাছা ও ঝোপ জঙ্গলে ঠেকে গেছে সরোবরের পার। প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়ায় হারাচ্ছে পর্যটকদের আকর্ষণ। কর্তৃপক্ষের উদাসীনতায় সরোবরের বড় একটি অংশ বেদখলের অভিযোগ স্থানীয়দের। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। প্রত্যেকটা ঘাটলা ভাঙ্গা গেছে, মাত্র এখন 2টা ঘাট চলে। নাওয়া দোয়া খাওয়া সবারই সুবিধা হয়েছে। এখন তো পানিটা অপচয় হয়ে গেছে। পানিটা যত্নের অভাবে চতুর্দিকে গাছপালা, পাতা পুঁতা এবং চালা গুলা ধসকা ভিতরে পইরা পানিগুলা পয়সা। ঐতিহাসিক গুরুত্ব ও প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে সরোবরটিকে পর্যটন কেন্দ্রে পরিণত করার দাবি পরিবেশবাদীদের। এটাকে যদি সংস্কার করা যায় তাহলে ছোটখাটো একটা
পর্যটন কেন্দ্রে এটা রূপ নিতে পারে। তাই আমি মনে করি যেটা সরকারের সুদৃষ্টি দেওয়া দরকার এই সরোবরের দিকে এবং এটাকে সুন্দরভাবে সংরক্ষিত করা দরকার। যথাযথ পদক্ষেপের মাধ্যমে সরোবরটিকে ঘিরে পর্যটন শিল্পের বিকাশ ঘটলে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, তেমনি আসবে অর্থনৈতিক সমৃদ্ধিও, বলছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের নাগরপুর থেকে মুসলিমউদ্দিন আহমেদ, চ্যানেল আই। দর্শক, সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপি মহাসচিবকে ফোন করে আলোচনায় বসতে জামায়াতের আহ্বান। সাক্ষাতের সময় চেয়েছে এনসিপি, এবি পার্টি সহ 9 দল। গুমের অপরাধে মৃত্যুদণ্ড রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন। ষড়যন্ত্র কাটিয়ে যথাসময়েই নির্বাচনের প্রতিশ্রুতি। এবং জিএস আর্ট গ্যালারির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শিল্পকলা প্রদর্শনী, শিশুদের উল্লাসে মুখরিত আয়োজন। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।